আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ নারী দল তারা কিন্তু থাইল্যান্ডে চলে গেছে। সাফের যে উইমেন্স চ্যাম্পিয়নশিপটা অনুষ্ঠিত হবে ভারতের গোয়াতে, সেইখানে বাংলাদেশ তৃতীয়বারের মতো তাদের সাফ টাইটেলটা ডিফেন্ড করার জন্য গিয়েছে। আগের দুইবারের চ্যাম্পিয়ন বাংলাদেশের নারী সিনিয়র উইমেন্স ফুটবল টিম। এবং এবারের দলটায় বেশ কিছু নতুন খেলোয়াড়রা আছেন, অনেকের জন্যই সাফের প্রথম এক্সপিরিয়েন্স হবে, আনিকা রানিয়ার জন্য তো অবশ্যই। এবং আন্ডার 20 লেভেল থেকে যারা সিনিয়র টিমে প্রথমবারের মতো কল আপ পেয়েছেন তাদের জন্য কিন্তু একটা নতুন এক্সপিরিয়েন্স হবে সাফের এই টুর্নামেন্টটা। সাধারণত এখন বাংলাদেশ নারী দল যে অবস্থায় আছে, আমরা এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে পার করে ফেলি, এশিয়ান কাপের মূল পর্বে আমাদের সিনিয়র টিম, আমাদের আন্ডার 20 টিম খেলে আসে। তো সেই অভিজ্ঞতাটার পর আমার কাছে মনে হয় যে সাফ টুর্নামেন্টটা খুব একটা বেশি নতুনত্ব কিংবা খুব একটা বেশি কঠিন হবে এরকম কিন্তু মনে করার কথা নয়। এবং পিটার বাটলার যথারীতি এই টিমটার হেড কোচ হিসেবে প্রথমে একটা ক্যাম্প করিয়েছিলেন ঘরের মাটিতে বা দেশে, তারপর থাইল্যান্ডে বাংলাদেশ এই মুহূর্তে অবস্থান করছে, একটা কন্ডিশনিং ক্যাম্প তারা করছে, সেখানে দুটো প্র্যাকটিস ম্যাচও তারা খেলবে, সেখান থেকে তারপর তারা ভারতে যাবে। সো বাংলাদেশের প্রস্তুতিটা মোটামুটি আড়ালে আবডালে হয়ে যাচ্ছে। তবে আড়ালে আবডালে আরও একটা ঘটনা ঘটেছে যেটা নিয়ে আসলে মূলত আলোচনাটা হচ্ছে, যে পিটার বাটলার যখন এই সাফ চ্যাম্পিয়নশিপের জন্য নারী দলটা ঘোষণা করবেন, তখন অনেক ধরনের কথাবার্তা হচ্ছিল যে আফিদা খন্দকার, যিনি বাংলাদেশের ক্যাপ্টেন হিসেবে আছেন, ডিফেন্ডার হিসেবে বহুদিন ধরেই বাংলাদেশ ন্যাশনাল টিমকে সার্ভিস দিচ্ছেন খুবই ইয়াং বয়স থেকেই, এই আফিদার রিসেন্ট ফর্মটা খুব একটা ভালো না। সুতরাং তাকে আসলে ক্যাপ্টেন বানালে যেটা হয় যে 11-এ তাকে রাখতেই হবে, ব্যাপারটা এরকম একটা প্রেশারের মতো চলে আসে। এবং তার ওই ওভারঅল পারফরমেন্সের পর তাকে আসলেই 11-এ আমরা দেখবো কিনা বা তিনি ডিজার্ভ করেন কিনা জায়গাটা, সেটা নিয়ে অনেক প্রশ্ন চলে আসছিল। তারপরও এবারের মিশনের জন্য, এবারের সাফ মিশনের জন্য আফিদার ওই এক্সপিরিয়েন্সটাকেই কনসিডার করা হয়েছে এবং তিনি যথারীতি টিমের ক্যাপ্টেন হিসেবেই দলটাকে লিড করছেন। 23 সদস্যের দল বাংলাদেশ ঘোষণা করেছে এবং সেখানে কিছু চমক আছে, ইনক্লুশনের কিছু চমক আছে, এক্সক্লুশনেরও কিছু চমক আছে। আমরা যদি ইনক্লুশনের চমকগুলো বলি, আন্ডার 20 লেভেলের যে ক্যাপ্টেন ছিল আমাদের ডিফেন্ডার মিডফিল্ডার অর্পিতা, তাকে কিন্তু ড্রাফট করে সিনিয়র উইমেন্স টিমে নিয়ে আসা হয়েছে। এবং সেই সাথে মমিতা খাতুন, আরও একজন মিডফিল্ডার, তিনিও কিন্তু এই আন্ডার 20 এশিয়ান কাপ টুর্নামেন্টটায় পার্টিসিপেট করেছিলেন। এই দুজনকে আমরা প্রত্যেকটা ম্যাচেই ফিচার করতে দেখেছি, ইম্পর্টেন্ট একটা রোল প্লে করতে দেখেছিলাম। সো এই দুজনকেই 23 সদস্যের স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে পিটার বাটলারের এই মিশনে। আর যদি বাদ পড়ার তালিকা বলি, সেখানে ইনজুরির কারণে নবীরন বাদ পড়েছেন। নবীরন বাংলাদেশের এশিয়ান কাপ মূল পর্বে তিনিই আমাদের মূলত রাইট ব্যাক পজিশনটাই খেলছিলেন। তবে হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়েছেন তিনি, আশা করব তিনি রিকভার করে চলে আসবেন, তার উপর যেন যত্ন নেওয়া হয়। শি ইজ আ ভেরি ভেরি ট্যালেন্টেড ফুটবলার এবং আমাদের বাংলাদেশের উইমেন্স ফুটবলের ভবিষ্যতের জন্য নবীরনকে সুস্থ হয়ে ফিরে আসাটা খুবই খুবই বেশি প্রয়োজন। ইনক্লুশনের মধ্যে যেটা, আনিকা রানিয়া, তিনি তো আগেই এশিয়ান কাপে সিনিয়র উইমেন্স টিমে অলরেডি খেলে ফেলেছেন, সেই সাথে এবার আন্ডার 20 থেকে অর্পিতা বিশ্বাস এবং মমিতা খাতুন, তাদেরকেও ইনক্লুড করা হয়েছে। বাদ পড়ার যে লিস্ট সেটা একটু লম্বা এবং বাদ পড়ার লিস্টের মধ্যে সারপ্রাইজিং কিছু নামও আছে। আমরা কিন্তু দেখেছিলাম যে এক দুজনকে পিটার বাটলার একটু অন্য চোখে দেখছেন, কিংবা তাদের পারফরমেন্স নিয়ে, তাদের ট্রেনিং অ্যাবিলিটি নিয়ে, তাদের ডিসিপ্লিন নিয়ে খুব একটা স্যাটিসফাইড তিনি নন, এবং সে কারণে কিন্তু তাদেরকে এই স্কোয়াডে রাখা হয়নি। এবং তাদের মধ্যে অন্যতম নাম আমার খুব পছন্দের একজন ফুটবলার, স্বপ্না রানী। এবং এই স্বপ্না রানী, তার ট্যালেন্ট নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু আবারও ঘুরে ফিরে ব্যাপারটা এরকম যে পিটার বাটলারের টিমে আপনার থাকতে হলে তার মতো করেই আপনার ডিসিপ্লিন থাকতে হবে। আপনি যদি সেদিকে একটু 19-20 করে ফেলেন তাহলেই আপনি বিপদে পড়বেন। এবং পিটার বাটলার, আপনি যতই ট্যালেন্ট দেখান না কেন, যতই আপনার পোটেনশিয়াল থাকুক না কেন, তিনি সেটা রেকগনাইজ করলেও দিন শেষে ডিসিপ্লিনের কারণে হোক, টিম বন্ডিংয়ের মধ্যে আপনি একজন ডিস্টারবেন্স যদি হয়ে থাকেন, সেই ক্ষেত্রে কিন্তু পিটার বাটলার আপনাকে শাস্তি দেবেনই। তিনি সাবিনাদের ক্ষেত্রেও সেই একই ট্রিটমেন্টটা দিয়েছিলেন। সুতরাং তিনি আসলে যে কোনো স্ট্রিক্ট সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন, সেটাতে কোনো সন্দেহ নাই। এবং স্বপ্না রানীকে আমরা দেখেছিলাম যে এশিয়ান কাপ আন্ডার 20 যে টুর্নামেন্টটা খেলছিল, সেখানেও স্বপ্না রানী স্কোয়াডে ছিলেন। প্রথম ম্যাচে 20 মিনিট খেলার পর তাকে উঠিয়ে দেওয়া হয়, তারপর থেকে কিন্তু আর স্বপ্না রানীকে আমরা ওই বাংলাদেশের জার্সিতে ফিচার করতে দেখিনি, অর্থাৎ তাকে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতে নামাননি। পরিস্থিতি যতই কঠিন হোক, বাটলার অন্যদের উপর নির্ভর করেছেন, তাকে বাদ দিয়েছেন, মনে হচ্ছিল একটা শাস্তি পাচ্ছেন তিনি। এবং শাস্তির আলটিমেট ভার্জন এটাই যে বাংলাদেশ এই যে সাফ খেলতে যাচ্ছে, সেখানে স্বপ্না রানী স্কোয়াডের মধ্যেই নাই। আপনারা যদি ডিটেলস জেনে থাকেন কোনো কী কারণে তিনি নেই, আমি আসলে
অতটা ইনসাইড নিউজ বের করতে পারছি না। আমাকে একটু যদি জানাতে পারেন কমেন্ট করে আমি খুবই খুবই খুশি হব। মুনকি আক্তার আরও একজন, শি ফিচার্ড ফর বাংলাদেশ ওই এশিয়ান কাপের মূল পর্বে বাংলাদেশ যেখানে খেলতে গিয়েছিল, বাট মুনকি আক্তারকেও দেখলাম যে স্কোয়াড থেকে এক্সক্লুড করা হয়েছে। আলপি আক্তার, আইরিন খাতুন, মোসাম্মদ সুলতানা তারাও কিন্তু বাদ পড়ে গেছেন এই সিনিয়র উইমেন্স টিমের এই স্কোয়াডটা থেকে। আর নবীরনের জায়গায় যিনি ঢুকেছেন তিনি হচ্ছেন সুরমা জান্নাত। ইনিশিয়ালি তাকে স্কোয়াডে রাখার কথা ছিল না, বাট নবীরন যেহেতু ইনজুর্ড সে কারণেই সুরমা জান্নাতকে নিয়ে আসা হয়েছে। সো পিটার বাটলার একদিক থেকে কি করছেন, টিমটাকে একটু রিবিল্ড করছেন, একটু রিশাফল করছেন, নতুন কিছু খেলোয়াড়, ইয়াং কিছু প্রসপেক্টকে আরও ঢোকাচ্ছেন টিমের মধ্যে। নতুন পাইপলাইন তৈরির একটা চেষ্টাও পিটার বাটলারের নিশ্চয়ই রয়েছে, কারণ সাফ জেতাটা আমাদের জন্য নতুন নয়, আমাদের নারী দলের জন্য স্পেশালি। এবং আমরা যতবারই কোনো সাফ টুর্নামেন্টে যাচ্ছি, আমাদের উইমেন্স টিম যতবারই যাচ্ছে, তাদেরকে বারবারই বলা হচ্ছে যে তারাই আসলে চ্যাম্পিয়ন হওয়ার জন্য সবচেয়ে যোগ্য দল। ইন্ডিয়ার সঙ্গে আমাদের সবচেয়ে বেশি ফাইটটা হয়, এছাড়া অন্য কোনো টিম কিন্তু আমাদেরকে সেভাবে ফাইট দিতে পারে না। এবারও হয়তো তাই হবে, গ্রুপ পর্বে আমাদের সঙ্গে ইন্ডিয়া আছে, সেখানে তাদের সঙ্গে ম্যাচ হবে, মোটামুটি একটা কঠিন গ্রুপেই আমরা পড়েছি। বাট অবভিয়াসলি ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশের নারীরা এখন বেশ ভালো ফাইট দেয় ম্যাচ জেতে। সো ওই দিক থেকে খুব একটা টেনশন নেই। আর থাইল্যান্ডে গিয়ে বাংলাদেশ দুটো প্রস্তুতি ম্যাচ খেলেছিল এবং তার মধ্যে প্রথম যে প্রস্তুতি ম্যাচ সেটা গতকাল খেলেছে, 2-0 গোলে বাংলাদেশ জিতেছে, যেখানে উমেলা মার্মা গোল দিয়েছেন। উমেলা মার্মাকে আমরা দেখছি খুব রিসেন্ট সময় পিটার বাটলার আপফ্রন্ট খুব ব্যবহার করার চেষ্টা করছেন, যদিও আমাদের সামনে কিন্তু বেশ ভালো অপশন রয়েছে। আমাদের তহুরা আছেন, সাগরিকা আছেন, যিনি আন্ডার 20 এশিয়ান কাপে দুর্দান্ত পারফরমেন্স দিয়েছেন। উমেলা মার্মাকেও সেভাবেই করে কিন্তু প্রস্তুত করা হচ্ছে যে তিনি যেন ফ্রন্ট লাইনটা লিড করতে পারেন। তারপর আমাদের সুরভি আকন্দ প্রীতিকে আমরা দেখছি যে রাইট সাইড অফ দ্য ফ্রন্ট লাইন, সেখানে কিন্তু তাকে খেলানো হচ্ছে। সো কতটুকু গেম টাইম তিনি পাবেন দেখা যাক। আনিকা রানিয়া সুইডেন থেকে চলে আসেন বারবার ন্যাশনাল টিমের হয়ে খেলার জন্য, এবং তার কাছ থেকে যেহেতু আমরা প্রস্তুতি ম্যাচে গোল পেয়েছি, এইটা কি তাকে একটা আলাদা টনিক দেবে কিনা, আলাদা একটা এনকারেজমেন্ট দেবে কিনা। কারণ তার যে প্রথম আউটিংটা ছিল বাংলাদেশের হয়ে এশিয়ান কাপ মূল পর্বে, সেখানে কিন্তু খুব একটা ইমপ্রেস করতে পারেননি, যতটুকু তার পোটেনশিয়াল মনে হয় সেই পোটেনশিয়ালের পুরোটা তিনি দিতে পারেননি। সুযোগ রয়েছে, এবারও সেই সুযোগটা তিনি কাজে লাগাতে পারবেন সাফের মঞ্চে। আর আমাদের সুপারস্টার তো আছেনই, ঋতুপর্ণা চাকমা, তার দিকেই আসলে মূলত চোখটা থাকবে। তিনি আসলে এমন একটা ব্র্যান্ড হয়ে গেছেন এখন, সাফের যে পোস্টার থাকে, সাফের কাছ থেকেই যে প্রমোশনাল অ্যাক্টিভিটি থাকে, সেখানে কিন্তু ঋতুপর্ণাকে খুব ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে, বিকজ শি ইজ আ ক্রাউড পুলার। এবং এই সময়ের মধ্যে আমার মনে হয় সাউথ এশিয়ার বেস্ট ফুটবলার যদি তাকেও বলা হয়, সেটা কিন্তু অবাক হওয়ার কোনো বিষয় থাকবে না। শি ইজ দ্যাট গুড। সো ঋতুপর্ণা ডেফিনেটলি তার উপর আমাদের চোখ থাকবে এবং তিনি ভালো করবেন সেটা আমরা আশা করি। মিডফিল্ডে একটা ভয়েড তৈরি হতে পারে। স্কোয়াডের মধ্যে যখন স্বপ্না ছিলেন সেই সময় মনে হতো যে তিনি সুন্দর ব্যাকআপটা দিতে পারতেন। হ্যাঁ, মনিকা চাকমা আছেন, মারিয়া মান্দা আছেন, তাদের একজনের রিপ্লেসমেন্ট হিসেবে পরবর্তীতে স্বপ্না এসে একটু ক্রিয়েটিভিটি অ্যাড করতে পারেন টিমে, বাট তিনি যেহেতু স্কোয়াডে নেই, ওই দায়িত্বটা অন্য কাউকে নিতে হবে। দেখা যাক পিটার বাটলার তার কৌশলে এইখানে কাকে নিয়ে আসেন মিডফিল্ডের জায়গাটায়। এনিওয়েজ, বাংলাদেশ আসলে কেমন করতে পারে এবারের সাফ উইমেন্স চ্যাম্পিয়নশিপ 2026-এ আপনারা কমেন্ট করে জানিয়ে দিন। এবং আপনারা কতটুকু এক্সাইটেড, আসলে ফুটবলের মৌসুম তো এসেছে, সামনে তো বিশ্বকাপ, বাট বাংলাদেশের এই সাফ জার্নিটাও আমরা আসলে একসঙ্গে এনজয় করতে চাই। ভবিষ্যতে আরও কিছু ভিডিও নিয়ে আলোচনায় আসবো, আমরা বাংলাদেশের ট্যাকটিক্যাল অ্যাসপেক্টসগুলো নিয়ে কথা বলবো, বাটলারের এই টিমটার শক্তির জায়গা কোথায়, দুর্বলতার জায়গা কোথায়, আশা করি সেগুলো আপনারা দেখবেন। এবং ওই যে স্বপ্না রানীর বিষয়টা যদি কারো জানা থাকে কমেন্টে জানিয়ে দেবেন। আপনারা আসলে কি মনে করছেন এই বিষয়টা নিয়ে এবং কেন তিনি বাদ পড়েছেন, স্পষ্ট কোনো কারণ যদি আপনাদের কাছে থাকে। ভালো থাকবেন সবাই, সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি।